গোপন বন্দিশালা আয়নাঘরের বিভৎস নির্যাতনের কথা তুলে ধরেছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের মেজো ছেলে তিনি। সোমবার শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর আয়নাঘর থেকে মুক্তি পান আজমি। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সেনাবাহিনীর চৌকস ও মেধাবী অফিসার আব্দুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকা অবস্থায় বরখাস্ত হন আওয়ামী লীগ সরকারের রোশনালে। 2016 সালের 23 আগস্ট গুম করা হয় তাকে। তার পরিবার অনেক চেষ্টা করেও গেল 8 বছর জানতে পারেননি তিনি কোথায় আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিহাসের এক ঘৃণ্য জঘন্য স্বৈরাচারী পিচাস নারীর নাম হলো শেখ হাসিনা, যে 15-16টা বছর মানুষের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে নিজের অস্তিত্বের গদি, নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য অন্যায়ভাবে নির্বিচারে যারাই তার মতের বিপরীত কথা বলেছে তাদেরকে তুলে নিয়ে এসে হত্যা করেছে বা গুম করে রেখেছে। আর সেই গুম করেছে তার এক গুপ্ত কারাগার আয়নাঘর। যখন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে তখন সেই আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে অনেক ভুক্তভোগীরা। চলুন তাদের কণ্ঠেই শুনি কীরকমভাবে নির্যাতন করা হতো সেই গুপ্ত কারাগার আয়নাঘরে। জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে আব্দুল্লাহিল আমান আজমি ও আহমেদ বিন কাশেমের মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে। জেনারেল আজমি সত্যিকার অর্থে তার সাথে কি ঘটেছিল যা শুনলে যেন আপনিও রীতিমতো অবাকই হবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি। 8 বছর পর বাড়ি ফিরেছেন জামায়াতের ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। বুধবার 7 আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন বলে নিশ্চিত করা গেছে। শুধু তাই নয়, তার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলতেছিলেন, আমাকে 8 বছর অন্যায়ভাবে গুম করা হয়েছিল এবং কি আয়নাঘরের ভিতরে রাখা হয়েছিল। আমাকে কিচ্ছু দেওয়া হচ্ছিল না, সেখানে অনেক কষ্টে আমাকে থাকতে হচ্ছে। আমি অনেক চেয়ে এই গামছাটি নিয়েছিলাম। এই গামছাটি নিয়েছিলাম মূলত নামাজ পড়ব বলে। প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, আর সেখানে বসে একমাত্র সম্বল ছিল আমার কোরআন। আমি সবসময় কোরআন পড়তাম। ওরা কখনো আমাকে ভালো খাবার দিত না, ভালোভাবে কথা বলতো না, সবসময়ই অত্যাচারের মধ্যে রাখতো। 8টি বছর আমি যেভাবে কান্না করেছি, এই গামছা দিয়ে সেই পানিগুলো মুছেছি। যে পরিমাণ পানি আমার চোখ থেকে ঝরেছে, সেই পরিমাণ পানি যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া যেত তাহলে একটা পুকুর হয়ে যেত। এতটাই কান্না করেছি আমি। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? কিন্তু কি আর করার, সেখানে তো মানুষ ছিল না, ছিল সব অমানুষ। এভাবেই যেন কান্না করতে করতে কথা বলতেছিলেন জামায়াতের ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে, সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মাটি একটা চাইছিলাম সুরবাজার যে সাহায্য করতে সুন্দর একটা বানাই নিচ্ছি। পথে আমার পানি খাইতে হবে, পানি নিচ্ছি মতো। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে। কত ছিঁড়া, আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি। আমি সোমবার দুপুরে ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে বন্দিশালা থেকে সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানান। এরপর মুক্তি পান আব্দুল্লাহিল আমান আজমি। জনসমক্ষে আসে কুখ্যাত সেই আয়নাঘর। গহীন এই আয়নাঘরের ভিতরে আপনি থাকলে কতদিনই বা থাকতে পারতেন? অন্ধকার এই ঘরটি দেখে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের জেল হাজতে তো এমন নেই? প্রিয় দর্শক, শেখ হাসিনার এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা সেই অন্ধকার কারাগার আয়নাঘরের লোমহর্ষক ভিডিও দেখেছেন। এই অন্ধকার কূপ
স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এতই গোপনীয়তার সাথে তৈরি করেছিল, যার খবর হয়তোবা তার পতন না হলে আমরা কোনোদিনই পেতাম না। এই গুপ্ত কারাগারেই 2012 সালে বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে এসে গুম করে রাখা হয়েছিল। যখন তার স্ত্রী তাহমিনা সেই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার কাছে গিয়ে তার স্বামীকে দেওয়ার জন্য আবেদন জানালো, কান্না করলো যে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার স্বামী আর কখনো রাজনীতিতে ফিরবে না, তখন এই পিচাস নারী তাকে উত্তর দিল। সে কাঁদো কাঁদো হয়ে কান্নায় জর্জরিত হয়ে সে তাহমিনাকে উত্তর দিল, আমি বুঝি স্বজন হারানোর ব্যথা কতটা কষ্টকর। অথচ তার পতনের পর আজ এক র্যাবের সদস্য বলছেন যে আপনারা ইলিয়াস আলীর আশা ছেড়ে দিন, যারা বিএনপির আছেন আপনারা ইলিয়াস আলীর আশা ছেড়ে দিন। বহুত আগেই তাকে এই স্বৈরাচারী সরকার তুলে নিয়ে এসে গুম করে রাখার কিছুদিন পরেই তাকে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে, তাকে টুকরো টুকরো করে তাকে নদীতে ভাসিয়ে দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। অথচ যখন তার স্ত্রী সেই স্বৈরাচারী সরকার প্রধানমন্ত্রীর কাছে গেল, সে এমন একটা অভিনয় করলো, এমন একটা নাটক সাজিয়ে তার কাছে বিনয় ভাব প্রকাশ করলো যেন সে কিছুই জানে না। শুধু তাই নয়, এরপরে এরকমভাবে আর কত মানুষকে যে নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য এই পিচাস সরকার, এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা কত মানুষের, কত মায়ের, কত বাবার, কত ছেলের, কত বোনের বুক যে খালি করেছে তার কোনো হিসাব নেই। তাই আজ বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী পিচাস সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। তারা দাবি করছেন অনতিবিলম্বে এই পালিয়ে যাওয়া পিচাসকে বিদেশ থেকে ধরে নিয়ে এসে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক যা দেখে ভবিষ্যতে যারা সরকার হবেন তারা অবশ্যই যেন শিক্ষা গ্রহণ করেন, যেন কখনোই তারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের উপর এরকম নির্বিচারে গুলি, নির্যাতন ও গুম না করে। তাই অবশেষে আমি বলবো, আমাদের আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হোক যে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশীল, সুন্দর, গতিময়, সুন্দর উন্নতির বাংলাদেশ, যেখানে কোনো গুম থাকবে না, হত্যা থাকবে না, লুটপাট থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না, থাকবে সর্বত্র ইনসাফ ও উন্নতি ও সমৃদ্ধি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।